অবশেষে রবিবার সম্পন্ন হলো আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তি। তবে দিনভর চলেছে চরম নাটকীয়তা। চুক্তি সম্পন্ন হলেও এর শর্ত এবং পরবর্তী ধাপ নিয়ে দুপক্ষের মধ্যেই থেকে গেছে একাধিক মত পার্থক্য। প্রশ্ন হচ্ছে, সাদা কাগজে সই কি মুছে দেবে আমেরিকা ও ইরানের রক্তক্ষয়ী ইতিহাস? চুক্তি স্বাক্ষর হলে কি খুলে যাবে হরমুজ প্রণালী? শান্তি চুক্তি বিশ্বজুড়ে জ্বালানি সংকট সমাধানে কতটা সহায়ক হবে? আর হরমুজের তলায় রাখা ওই মাইনটাই বা কে সরাবে? ইরানের যে $25 বিলিয়ন বাজেয়াপ্ত করেছিল আমেরিকা, তা কি পুনরায় ফেরত দেওয়া হবে? শান্তি চুক্তি নিয়ে কেন এখন বনিবনা হচ্ছে না ট্রাম্প আর নেতানিয়াহুর মধ্যে? হরমুজ প্রণালীতে ভারতের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা এবং 3 ভারতীয় নাবিকের মৃত্যুকে কেন্দ্র করে বদলাচ্ছে কি ভারত আমেরিকার সম্পর্ক? দিল্লির ওপর কি চাপ বাড়াতে চাইছে ওয়াশিংটন? নমস্কার, আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। একটানা দীর্ঘ সময় ধরে আপনাদের মধ্যপ্রাচ্যের যুদ্ধ সম্পর্কে তথ্য দিয়ে এসেছি আমরা। অবশেষে 108 দিন ধরে চলা সেই রক্তক্ষয়ী যুদ্ধের পর এবার হয়তো কিছুটা স্বস্তির খবর পাওয়া যাচ্ছে। 14 জুন রবিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে তাদের শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। আসলে গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা অত্যন্ত গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান এবং ওমানের কূটনীতিকরা দুই দেশের অনড় অবস্থানগুলোর মধ্যে একটি কমন গ্রাউন্ড বা সমঝোতার খসড়া তৈরি করেন, যা উভয় পক্ষই মেনে নিতে বাধ্য হয়। এখানে আপনাদেরকে একটা বিষয় একটু জানিয়ে রাখি। ইরানের সবচেয়ে বড় অর্থনৈতিক এবং রাজনৈতিক মিত্র চীন এই যুদ্ধ বন্ধে পর্দার আড়াল থেকে একটা বড় ভূমিকা পালন করেছে। কারণ লোহিত সাগর এবং হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব বাণিজ্যের পাশাপাশি ওই চীনের নিজস্ব অর্থনীতিও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। চীন ইরানকে পরিষ্কার জানিয়ে দেয় যে যুদ্ধ দীর্ঘায়িত হলে তারা চিরকাল কিন্তু তেহরানের পাশে নাও থাকতে পারে। অন্যদিকে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী তাদের জ্বালানি পরিকাঠামোর নিরাপত্তার স্বার্থে আমেরিকার উপর চাপ সৃষ্টি করছিল। তারা চাইছিল যেন যুদ্ধ আর না বাড়ে। তাছাড়া আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব কিছু রাজনৈতিক এজেন্ডা এই চুক্তির পেছনে একটা বড় অনুঘটক হিসেবে কাজ করেছে। কারণ যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে, যা আমেরিকার অভ্যন্তরীণ বাজারেও প্রভাব ফেলেছে। এটা ভালো যে মহামান্য ট্রাম্প অবশেষে বুঝতে পেরেছেন যে তেলের দাম কমাতে হলে হরমুজ প্রণালীটাকে সচল করাটা জরুরি। আসলে তিনিই মারবেন, আবার তিনিই মলম লাগাবেন, এটাই পলিসি। 3.5 মাস শক্তি প্রদর্শনের পর ট্রাম্প মার্কিন ভোটারদের আসলে দেখাতে চেয়েছিলেন যে তিনিই আলোচনার মাধ্যমে বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারেন। আবার অন্যদিকে ইরানও কোণঠাসা হয়ে পড়েছিল। আমেরিকার টানা নৌ অবরোধ এবং বিমান হামলার কারণে ইরানের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তেল রপ্তানি প্রায় শূন্যে নেমে এসেছে এবং মার্কিন নিষেধাজ্ঞা আরও কঠোর হওয়ায় ইরানের মুদ্রা রিয়ালের রেকর্ড পতন ঘটেছে। দেশের ভেতরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, যা কিন্তু ওই সরকারের বিরুদ্ধেই বড় ধরনের একটা গণবিক্ষোভের ঝুঁকি তৈরি করছিল। ফলে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব যুদ্ধ থামানোকেই কিন্তু জরুরি বলে মনে করেছে। দুপক্ষের এই অবস্থান থেকেই 14 জুন চুক্তিটি সম্পন্ন হয়েছে। কিন্তু চুক্তি সম্পন্নের ঠিক আগের মুহূর্তে ইসরায়েল আবার লেবাননে হিজবুল্লাহর ওপর বড় হামলা চালিয়ে গোটা বিষয়টাকেই কিন্তু ভেস্তে দেওয়ার চেষ্টা করে। তবে এবার ট্রাম্প সে বিষয়ে পাত্তা না দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তি উপেক্ষা করে এই চুক্তিতেই অনড় থেকেছেন। রবিবার ট্রাম্প এবং ইরানের প্রতিনিধিরা ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যমে এই সমঝোতা চুক্তিতে সম্মত হয়। আগামী 19 জুন শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই পক্ষ মুখোমুখি বসে এতে চূড়ান্ত আনুষ্ঠানিক স্বাক্ষর গ্রহণ করবেন। সে কারণে রবিবার রাত থেকেই লেবানন সহ সমস্ত জায়গায় অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের নির্দেশ কার্যকর করা শুরু হয়েছে। তবে মুশকিল হলো, চুক্তিতে সম্মত হলেও এর শর্ত এবং পরবর্তী ধাপ নিয়ে কিন্তু দুপক্ষের বক্তব্যের মধ্যেই বেশ কিছু ভিন্ন সুর রয়েছে।
ইরানের বিদেশ মন্ত্রক প্রথমে রবিবার চুক্তি সম্পন্নের বিষয়টি অস্বীকার করার চেষ্টা করেছিল। পাশাপাশি দেশটির কট্টরপন্থীরা এই চুক্তিটিকে বিপর্যয়কর আত্মসমর্পণ বলে আখ্যা দিয়ে তেহরানের বিদেশ মন্ত্রকের সামনে রীতিমতো বিক্ষোভও দেখিয়েছে। ইরানের দাবি, আমেরিকা তাদের আটকে রাখা $12 বিলিয়ন সম্পদ মুক্ত না করলে তারা আগামী 60 দিনের পরমাণু আলোচনায় বসবে না। ইরান সমর্থিত সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সিও জানিয়েছে যে আগামী শুক্রবার সমঝোতা স্বাক্ষরটি কার্যকর হওয়ার পর শুরু হতে যাওয়া ওই 60 দিনের আলোচনা চলাকালীন ইরানের $24 বিলিয়ন সম্পদ ছাড়ের আহ্বান জানানো হয়েছে। এই সম্পদের অর্ধেক অর্থাৎ $12 বিলিয়ন আলোচনা শুরুর আগেই ইরানকে দেওয়া হবে। তবে এই সমঝোতা স্বাক্ষরের আলোচ্য বিষয় ওয়াশিংটন বা তেহরান কেউই কিন্তু আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এদিকে ইরানের বিক্ষোভকারীরা ইরানের বর্তমান বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এবং প্রধান আলোচক তথা পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তেহরানের সেন্ট্রাল স্কোয়ার এবং মশহাদে বিদেশ মন্ত্রকের আঞ্চলিক দপ্তরের সামনে রীতিমতো কালো চাদর পরে মহিলা এবং বহু কট্টরপন্থী মানুষ জড়ো হয়ে ওই আরাকচি নিপাত যাক স্লোগান তুলে তার পদত্যাগ পর্যন্ত দাবি করেছে। বিক্ষোভকারীরা স্লোগান দিয়েছে, গালিবাফ, আরাকচি, আমাদের নেতাদের রক্তের কি হবে? আসলে সাদা কাগজের সই যে আমেরিকা ইরানের রক্তক্ষয়ী ইতিহাসকে মুছে দিতে পারবে না, ইরানিদের এই অবস্থানই কিন্তু তার প্রমাণ দিচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধের শুরুতেই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছিলেন। ইরানের কট্টরপন্থীদের মতে এই চুক্তি সেই সর্বোচ্চ নেতার রক্তের অবমাননা। ইরানের কট্টরপন্থী দলগুলো মনে করছে যে হরমুজ প্রণালীকে সম্পূর্ণ টোলমুক্ত বা উন্মুক্ত করে দেওয়ার মাধ্যমে তেহরান তাদের সবচেয়ে বড় সামরিক প্রতিরোধের হাতিয়ারটি হারিয়ে ফেলতে চলেছে। তাদের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে পড়ে ইরানি আলোচকরা অনেক বেশি ছাড় দিয়ে দিয়েছেন, যা ইরানের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের পরিপন্থী। এমনকি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও এই 14 দফা সমঝোতা চুক্তিটিকে ডোনাল্ড ট্রাম্পের সামনে ইরানের নতি স্বীকার বা সরাসরি সমর্পণ হিসেবেই প্রচার করছে। বিক্ষোভের কারণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি কট্টরপন্থীদের শান্ত করতে সাফ জানিয়ে দিয়েছেন যে ইরানের সর্বোচ্চ নেতা ওই আয়াতুল্লাহ মোজতাবা খামেনির সরাসরি অনুমতি এবং উচ্চ পর্যায়ের পরামর্শেই এই চুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কট্টরপন্থীদের এই বিক্ষোভ সত্ত্বেও ইরানের সাধারণ জনগণের একটা বড় অংশ কিন্তু এই 3.5 মাসের যুদ্ধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার আশায় এই চুক্তিকে আবার সমর্থন জানিয়েছে। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে ইরানের কট্টরপন্থীদের এই ভূমিকা কি আগামী শুক্রবারের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরে একটা প্রশ্নচিহ্ন তৈরি করবে? দেখুন, সত্যি বলতে বিশেষজ্ঞদের আশঙ্কা কিন্তু তেমনটাই। কারণ প্রথমত, ইরানের শাসন ব্যবস্থার শেষ কথা বলেন ওই বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনি। কট্টরপন্থীদের বিক্ষোভ যদি আরও তীব্র হয় এবং রেভলিউশনারি গার্ডসের শীর্ষ নেতারা এতে যদি অসন্তোষ প্রকাশ করে, তবে কিন্তু ওই সর্বোচ্চ নেতা শেষ পর্যন্ত চুক্তিতে ভেটো দিতে পারেন বা শর্ত বদলের দাবিও তুলতে পারেন। দ্বিতীয়ত, ইরানের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যই কট্টরপন্থী মনোভাবাপন্ন। চুক্তিটি জেনেভায় স্বাক্ষর হওয়ার পর তা বাস্তবায়নের জন্য পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে। ইরানের কট্টরপন্থীরা ইতিমধ্যেই এই চুক্তিটিকে বিপর্যয় বলে আখ্যা দিয়েছে, আর পার্লামেন্টে এটি আটকে যাওয়ার তাই একটা প্রবল আশঙ্কাও রয়েছে। তৃতীয়ত, তেহরানের এই দ্বিধাদ্বন্দ্ব এবং বিক্ষোভকে ডোনাল্ড ট্রাম্প দুর্বলতা হিসেবে দেখতে পারেন। মার্কিন প্রশাসন মনে করতে পারেন ইরান চাপে রয়েছে, ফলে 19 জুন বৈঠকে ট্রাম্প আরও নতুন কোনো কঠিন শর্ত জুড়ে দিতে পারেন, যা এই চুক্তিটিকেই পুরোপুরি ভেস্তে দিতে পারে। আর সর্বশেষ কারণটা হলো, ইরানের ভেতরে রাজনৈতিক অস্থিরতা চললে ইসরায়েল সেই সুযোগ নিতে পারে। তারা চুক্তি নস্যাৎ করতে লেবানন এবং ইরানের কোনো সামরিক স্থাপনায় নতুন করে বড় ধরনের হামলা চালাতে পারে, যাতে বাধ্য হয়ে ইরানকে যুদ্ধবিরতি থেকে সরে আসতে হয়।
সার্বিকভাবে 19 জুন চুক্তির স্বাক্ষর হওয়া কেবলমাত্র ওই আমেরিকা এবং ইরানের সম্মতির ওপর নয়, বরং ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার দেশের ভেতরের এই কট্টরপন্থীদের কতটা শান্ত রাখতে পারছেন তার ওপরেই কিন্তু অনেকটা নির্ভর করছে। কিন্তু যদি চুক্তি শান্তিপূর্ণভাবে স্বাক্ষরিত হয় তাহলে কি খুলে যাবে হরমুজ প্রণালী? আশার আলো দেখছে কিন্তু বিশ্ববাজারের বিনিয়োগকারীরা। বিশ্বজুড়ে জ্বালানি সংকট কতটা সমাধান হবে তাতে? আর হরমুজের তলায় রাখা মাইনি বা কে সরাবে? অন্যদিকে হরমুজ প্রণালীতে ভারতের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় 3 জন ভারতীয় নাবিকের মৃত্যু কি প্রভাব ফেলতে চলেছে আমেরিকা ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে? এক্ষেত্রে কি দিল্লির ওপর চাপ বাড়াতে চাইছে ওয়াশিংটন? মধ্যপ্রাচ্যের যুদ্ধের চুক্তি নিয়ে জট কিন্তু এখনো পুরোপুরি কাটেনি। ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব এবং কট্টরমন্ত্রীরা ওই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই চুক্তিতে ইসরায়েলের কোনো সম্মতি নেই এবং তারা এই চুক্তির শর্ত মানতে কোনোভাবেই বাধ্য নয়। সোমবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন জিভির সাফ জানিয়ে দিয়েছেন যে ট্রাম্পের এই চুক্তি ইসরায়েলের ওপর কোনো বাধ্যবাধকতা তৈরি করে না। তারা এই চুক্তির কোনো পক্ষ নয় এবং এটি তাদের নিরাপত্তা নিশ্চিত করে না। আবার ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই চুক্তিকে ইসরায়েল এবং পুরো মুক্ত বিশ্বের জন্য চরম ক্ষতিকর বলে আখ্যা দিয়েছেন। আবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ সোমবার এক কড়া বিবৃতিতে জানিয়ে দিয়েছেন যে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস দক্ষিণ লেবানন, গাজা এবং সিরিয়ার নিরাপত্তা অঞ্চল থেকে এক পাও পিছিয়ে আসবে না। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তি নিয়ে এখনও পর্যন্ত কোনো সরাসরি মন্তব্য না করলেও ইসরায়েলের মন্ত্রীরা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে ট্রাম্পের কথা মেনে লেবানন বা ইরানে হামলা থামাবে না তারা। আর ইসরায়েলের মন্ত্রীদের এই বিবৃতির পরেই শান্তি চুক্তি আরও একবার ভেস্তে যাবে বলেই কিন্তু মনে করছেন বিশ্লেষকদের একাংশ। এদিকে আবার ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্কেও অবনতি ঘটেছে। বর্তমান চুক্তিকে কেন্দ্র করে দুই নেতার মধ্যে তীব্র অবিশ্বাস এবং মতবিরোধ তৈরি হয়েছে। শান্তি চুক্তি সম্পন্ন করার পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি নেতানিয়াহুর সমালোচনা করে তাকে একজন অত্যন্ত একগুঁয়ে এবং কঠিন মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন। ট্রাম্পের মতে নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে তার এই ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যকে নস্যাৎ করার চেষ্টা করছিলেন। উল্টো দিকে নেতানিয়াহুর মন্ত্রিসভার কট্টরপন্থী সদস্যরা মনে করছেন ট্রাম্প ইরানকে $25 বিলিয়ন ছাড় দিয়ে এবং হরমুজ প্রণালী খুলে দিয়ে ইসরায়েলের পিঠে ছুরি মেরেছেন এবং তেহরানকে নতুন জীবন দান করেছেন। তাছাড়া আবার ইসরায়েলের অভিযোগ এই চুক্তির বিষয়ে ইসরায়েলকে সম্পূর্ণ অন্ধকারে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সময়ের ঘনিষ্ঠ দুই বন্ধুর সম্পর্ক এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যে যেখানে মার্কিন প্রশাসন ইসরায়েলের ওপর লেবানন এবং গাজায় সামরিক অভিযান কমানোর জন্য পর্দার আড়াল থেকে প্রচণ্ড চাপ সৃষ্টি করছে, যা নেতানিয়াহু কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছেন না। এই অবস্থায় আগামী 19 জুন এই শান্তি চুক্তি স্বাক্ষর কতটা কার্যকর হবে তা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। তবে যদি চুক্তি শান্তিপূর্ণভাবে স্বাক্ষরিত হয় তাহলে কি খুলে যাবে হরমুজ প্রণালী? দেখুন, যা খবর পাওয়া যাচ্ছে তাতে 19 জুন থেকেই হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্য এবং জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী এই জলপথটি সব ধরনের আন্তর্জাতিক বাণিজ্যিক এবং তেলবাহী জাহাজের জন্য সম্পূর্ণ টোল মুক্ত হিসেবে কাজ করবে। চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌবাহিনী যে কঠোর অবরোধ আরোপ করে রেখেছিল তা পুরোপুরি তুলে নেওয়া হবে। ট্রাম্প ইতিমধ্যেই বিশ্ব বাণিজ্য মহলকে আশ্বস্ত করে বলেছেন চুক্তি সই হওয়া মাত্রই বিশ্বের সব বাণিজ্যিক জাহাজ এই রুট দিয়ে তাদের তেল সরবরাহ পুনরায় আবার শুরু করতে পারবে। অন্যদিকে ইরান আবার প্রতিশ্রুতি দিয়েছে যে চুক্তি স্বাক্ষরিত হলে তারা বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী ওই হরমুজ প্রণালীতে আর কোনো বাণিজ্যিক জাহাজে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালাবে না। তবে জলপথটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুলে দেওয়া হলেও এর ভৌগোলিক অবস্থানের কারণে এর নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় ওই ইরানের রেভলিউশনারি গার্ডসের কোনো রকম কোনো প্রচ্ছন্ন নিয়ন্ত্রণ থাকবে কিনা তা নিয়ে কিন্তু পরবর্তী ওই 60 দিনের আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
কিন্তু মুশকিল হলো আমেরিকা এবং ইসরায়েলকে আটকাতে হরমুজের তলায় যে মাইনগুলো রাখা হয়েছিল সেগুলোর কি হবে? তথ্য বলছে ইরান নাকি এখন সেই মাইনগুলোর সুনির্দিষ্ট অবস্থানই খুঁজে পাচ্ছে না, আবার এককভাবে সেই মাইনগুলো সরানোর মতো আধুনিক প্রযুক্তিও ওই তেহরানের কাছে নেই। এবার তবে কি হবে? এখানে বলে রাখি, চুক্তি অনুযায়ী একটি আন্তর্জাতিক টাস্ক ফোর্স এই মাইন সরানোর দায়িত্ব নেবে। যুক্তরাজ্য এবং ফ্রান্স যৌথভাবে এই মাইন সরানোর কাজে নেতৃত্ব দেবে। ব্রিটিশ রয়্যাল নেভি ইতিমধ্যেই তাদের একটি বিশেষ মাদারশিপ নিয়ে ওই ওমান সাগরের দিকে রওনা দেওয়ার জন্য প্রস্তুত। মানুষের জীবনের ঝুঁকি কমাতে এই অভিযানে কোনো ডুবুরি কিন্তু পাঠানো হবে না। ব্রিটিশ এবং ফরাসি বাহিনী সম্পূর্ণ স্বয়ংক্রিয় আন্ডার ওয়াটার ড্রোন এবং অত্যাধুনিক সোলার সিস্টেম ব্যবহার করে জলের নিচে থাকা ওই মাইনগুলো খুঁজে বের করবে। দূর থেকে কমান্ডের মাধ্যমে সেগুলোকে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেওয়া হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের দুটি যুদ্ধজাহাজ ইউএসএস ফ্র্যাঙ্ক সি পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি ইতিমধ্যেই হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে অবস্থান নিয়ে মাইন সরানোর প্রাথমিক কন্ডিশনিং বা সার্ভে শুরু করে দিয়েছে। তারা বাণিজ্যিক জাহাজগুলোর জন্য একটি অন্তর্বর্তীকালীন সেফ প্যাসেজ তৈরি করার কাজও শুরু করে দিয়েছে। এখন যদি সব ঠিক থাকে, মানে ওই 19শে জুন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং হরমুজ প্রণালী সম্পূর্ণ মাইনমুক্ত হয়, তাহলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট প্রায় 80 থেকে 90% কেটে যাবে বলেই আশা করছে আন্তর্জাতিক অর্থনীতিবিদরা। তবে এটি এক রাতে অলৌকিকভাবে কিন্তু হওয়াটা সম্ভব নয়, বরং আগামী কয়েকটা সপ্তাহ ধরে ধাপে ধাপে বিশ্ববাজারে এক ইতিবাচক প্রভাব ফেলবে। এ তো গেল মধ্যপ্রাচ্যের কথা। এদিকে আবার হরমুজ প্রণালীতে ভারতের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা হয়েছে এবং তাতে 3 জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, যাকে কেন্দ্র করে উত্তেজনা এখন চরমে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় ভারতীয় নাবিকদের মৃত্যুর প্রতিবাদ করে গত শুক্রবারই মার্কিন বিদেশ সচিব রুবিওকে বার্তা পাঠিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত স্পষ্ট জানিয়ে দেয়, কোনো দেশের নিষেধাজ্ঞা কার্যকর করার নামে আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক বাণিজ্যিক জাহাজে প্রাণঘাতী সামরিক হামলা চালানো এবং নিরপরাধ নাবিকদের হত্যা করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তার 24 ঘন্টার মধ্যেই আবার মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগড তিনি জানিয়েছেন, তাদের বিদেশ সচিব নাকি জোর দিয়ে বলেছেন যে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে মার্কিন বাহিনী কাজ করছে। সব বাণিজ্যিক জাহাজকে মার্কিন বাহিনীর নির্দেশ মেনেই চলতে হবে। এই আবহে একটি উত্তপ্ত ফোনালাপও কিন্তু হয়েছে ওই রুবিও এবং জয়শঙ্করের মধ্যে। জয়শঙ্কর অত্যন্ত শক্ত ভাষায় রুবিওকে বলেছেন, 3 জন ভারতীয় নাবিকের মৃত্যুকে ওয়াশিংটন স্রেফ ওই কোল্যাটারাল ড্যামেজ বলে হালকাভাবে ধুয়ে ফেলতে পারে না। ভারত এই ঘটনার জন্য মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে জবাব চেয়েছে এবং ক্ষতিপূরণ দাবি করেছে। কিন্তু মার্কিন সেক্রেটারি মার্কো রুবিও এই মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করলেও জয়শঙ্করকে পরিষ্কার আবার জানিয়ে দিয়েছেন যে হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের অবৈধ তেল পরিবহন কোনোভাবেই তারা সহ্য করবে না। তবে কি ভারতের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে ওয়াশিংটন? স্বাভাবিকভাবেই এই ঘটনায় কিন্তু দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এখন আগামী 19 থেকে 21শে জুন ফ্রান্সে অনুষ্ঠিত হতে চলেছে G7 শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে। আর ভারতের বিদেশ মন্ত্রক পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বাণিজ্য বা শুল্ক আলোচনার চেয়ে এই হত্যাকাণ্ড এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের আগ্রাসনের বিষয়টিকেই ভারতের পক্ষ থেকে 1 নম্বর বা প্রধান এজেন্ডা হিসেবে ওই বৈঠকে তুলে ধরা হবে। এখন এই বৈঠকটিকে ভারত আমেরিকার সম্পর্কের জন্য একটি অ্যাসিড টেস্ট হিসেবেই দেখছেন বিশ্লেষকরা, কারণ এর ফলাফলের ওপরেই কিন্তু ভারত আমেরিকার মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত ওই অন্তর্বর্তীকালীন বাণিজ্যিক চুক্তিটা অনেকাংশেই কিন্তু নির্ভর করছে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে আপাতত এই আমেরিকা ইরান শান্তি চুক্তি চূড়ান্ত হওয়া বা মোদি ট্রাম্পের বৈঠক, এই সব কিছুর ফলাফলের দিকে নজর থাকবে আমাদের। আর সব তথ্য জানতে আপনাদের নজর থাকুক এডিটরস ডায়েরির দিকে। আজ এ পর্যন্তই, নমস্কার।